উপস্থিত সকল ছাত্রকে স্বাগত জানাই। তোমাদের ডাউটস তার সাধ্যমতো উত্তর নিয়ে আজ আমি আমার ক্লাসে হাজির হয়েছি। তবে ডাউটস জিনিসটা কিন্তু খুব ভালো। ডাউটস মানুষকে তার উত্তর খোঁজার জন্য তাড়িত করে এবং সেই তাড়নার মধ্যে থেকেই সে নতুন নতুন জিনিস শেখে। তাই আমি বলবো তোমরা বাড়িতে বেশি বেশি অঙ্ক করো, তাতে ডাউট সামনে আসবে এবং আমার সাথে শেয়ার করে আমি সাধ্যমতো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, এখানে বলছে একটা কোণ, তার অর্ধ শীর্ষ কোণ হচ্ছে 45 ডিগ্রি, তার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, যেটা কিনা ফুল অফ ওয়াটার মানে পুরো জলে ভর্তি। and the radius of the largest sphere that can be completely immersed in it. সবচেয়ে বড় ব্যাসার্ধের যে গোলকটাকের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হবে, জাস্ট ইমার্জ হবে আর কি, সেটা জানতে চাইছে। ছবিটা আঁকা যাবে। আর এর ডাউটের নাম্বারটা বলবি, এই নাম্বারটা হবে 53। কালকে 52টা হয়েছিল, এটা 53। আচ্ছা, এটা ছবিটা উল্টো ভাবে আঁকা হবে, আগে স্পিয়ার থেকে, তাহলে অসুবিধা। স্পিয়ারের কেন্দ্র এই বৃত্তাকার মুখ, এটা একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটা সমকোণ। ধরো এই বিন্দুটার নাম ও দিলাম, এই বিন্দুটার নাম এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো, এটা হচ্ছে সেই স্ফিয়ারটা বা গোলকটা যেটা কিনা ওই পাত্রে জাস্ট ইমার্জ হওয়া মানে জল তল আর এই স্ফিয়ারের তলটা একদম ট্যানজেনশিয়ালি টাচ করে দেবে। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে তোমার কাছে স্ফিয়ারটা যেটা তার ব্যাসার্ধ জানতে দিয়েছিল, কি কি দিয়ে দিয়েছিল হচ্ছে অর্ধ শীর্ষ কোণটা 45 ডিগ্রি বলে দিয়েছিল, আর কি বলে দিয়েছিল, রেডিয়াসটা 4 সেন্টিমিটার বলে দিয়েছিল, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর কি বলেছিল, আর কিছু বলে দেয়, এইটুকুই বলে দিয়েছি। তো আমি ধরে নিচ্ছি নিমজ্জিত গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো ত্রিভুজ ওডিসি সেটা সদৃশ ত্রিভুজ তৈরি কি হবে, কেন? দেখো, এই ও বিন্দুর কোণটা দুটো ত্রিভুজেই সাধারণ, সিওডি আর এওবি সাধারণ কোণ, এই সমান। আবার দেখো ডি বিন্দুতে সমকোণ আছে, ওডিসি সমকোণ, ওএবি এর সমকোণ। দুটো ত্রিভুজ দুটো করে কোণ সমকোণ হয়ে গেলে কি হচ্ছে, তোমার তৃতীয় কোণটাও সমান হবে, তাহলে কি সদৃশ হয়ে গেল, এ এ সদৃশ। যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে, ওডি বাই ওএ equals to BC by AB equals to OC by OB। আচ্ছা, আমরা কার কার দৈর্ঘ্য জানি সেগুলো বসাতে থাকি। ওডি আমি জানি না, এটা ওডি লিখে পরে দেখা যাবে কি করা যাচ্ছে। ওএ, হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, দেখো এওবি এমন একটা ত্রিভুজ যে কিনা সমকোণী আর এই কোণটা 45 ডিগ্রি, তাহলে অটোমেটিক্যালি এটা 45 ডিগ্রি হতে পারত, তাহলে এবি আর ওএ কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ক্যালকুলেশন তোমার আগে করে নেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে ত্রিভুজ ওএবি থেকে ওএ বাই এবি, ওএ বাই এবি সেটা কি হবে, tan অফ অ্যাঙ্গেল এবি। না, ওদিকে যাচ্ছি কেন, আমি এই পাশের কোণটা জানি, এটা দিয়েই করব। আচ্ছা, ওএ বাই এবি কট অফ অ্যাঙ্গেল এওবি,
তাহলে কি cot of 45 ডিগ্রি, তাহলে কি এক সেখান থেকে আমি বলতে পারি ওএ সমান এবি সমান কত 4 সেন্টিমিটার। তাহলে এই ওএ দৈর্ঘ্যটা 4 সেন্টিমিটার, ঠিক আছে, যেটা আপাতত জানি আমি লিখে দিলাম। তাহলে ডিসি ডিসি হচ্ছে 8 সেন্টিমিটার ধরেছি আমি। এবি এবি কত 4 সেন্টিমিটার। ওসি তো ওসি কত হবে, তো ও থেকে এ অবধি 4 সেন্টিমিটার, এ থেকে সি অবধি 8 সেন্টিমিটার, তাহলে ওসি কত হবে 4 মাইনাস 8 সেন্টিমিটার। ওবি ওবি কত হবে, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ 4 4, এটা কত হবে 4√2, ঠিক আছে। তাহলে দেখো এই পার্টটা আমার কোনো কাজে লাগছে না, এখান থেকেই আমার সমাধান হয়ে যাবে। এখান থেকে কেমন সমাধান হবে, 4 4 কেটে গেল, অযোজন করো কত হচ্ছে, তাহলে √2r = 4 মাইনাস r, 8টা দিকে নিয়ে এসো, তাহলে √2 প্লাস 1 ইনটু r সমান সমান 4, তাহলে r সমান সমান কি হলো 4 বাই √2 প্লাস 1, ওখানে যে √2 মাইনাস 1 দিয়ে গুণ করো, এখানে সেন্টিমিটার লেখাতে হবে, r সমান 4 ইনটু √2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে অতএব তোমার যে গোলকটা কি গোলকের ব্যাসার্ধ 4 ইনটু √2 মাইনাস 1 সেন্টিমিটার, ঠিক আছে, 4 ইনটু √2 মাইনাস 1 সেন্টিমিটার। আচ্ছা আমি আরেকবার ব্যাপারটা ব্যাখ্যা করে দিই। আমরা খুবই ভালো, খুব প্রাচীন অঙ্ক, খুব পুরনো দিন, মানে আমরা আমাদের ছাত্রবেলায় তো এই অঙ্ক পড়েছি আর কি। শঙ্কু আকৃতির পাত্র পুরোটা জলে ভর্তি ছিল, গোলকটা নিমজ্জিত করা হলো, গোলকটা এমন সবচেয়ে বড় গোলক যে কিনা আবার নিমজ্জিত হবে, তার মানে বলতে চাইলো সবচেয়ে বড় গোলক চোবানোর পর ওটা জাস্ট ইমার্জ হবে, মানে উপরের তলটা জলতলকে জাস্ট ছুঁয়ে থাকবে। এবার এটা ভেতরে এক জায়গায় টাচ করবে, সেই টাচ করার বিন্দুটা ডি ধরলাম। এবার এই কোণটা সমকোণ, কেননা স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ অনু স্পর্শকের উপর লম্ব হয়, আর এই বিন্দু এই কোণটা তো সমকোণ ঘটে। এবার ওবিসির সাথে ওএবি সদৃশকোণী ত্রিভুজ হয়ে গেল, তার কারণ হচ্ছে এই কোণটা সাধারণ সদৃশকোণী হলে ওর অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, সেভাবে লিখলাম। লেখার পর আমি দেখলাম ডিসি 8 সেন্টিমিটার জানি, এবি এবি তো 4 সেন্টিমিটার জানতামই। আচ্ছা এবার ওসি ওসি কি হলো, পুরোটা ওএ হচ্ছে 4, কারণ এবি আর ওএ ইকুয়াল, কারণ কি এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা যদি 45 এটা 90 হয়, এটা 45 এর অটোমেটিক্যালি, তাহলে সেই জন্য ওএটা 4 সেন্টিমিটার হলো, সেই কারণে তোমার ওসি এই পুরো 4 থেকে এখানকার আরটা বাদ গেল, ঠিক আছে। আচ্ছা ওটা হয়ে গেল। আর ওবি ওবি কত, ওবি 4√2, কেন 4√2, এটা 4 এটা 4, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ কত 4√2, ব্যাস ওখান থেকে সমাধান করে এটা দেব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চমচি দিই। Through a point lying inside a circle, which chord of the circle is the shortest? এটাকে প্রুভ করতে হবে। সৌম্য চক্রবর্তী 10 এর রোল নাম্বার 14। ধরো এটা একটা এটা তার কেন্দ্র, ধরো কেন্দ্রটা ও, বৃত্তের অভ্যন্তরে একটা বিন্দু ধরো এখানে, না একটু দেখি ধরো এইখানে রয়েছে একটা বিন্দু পি রয়েছে। এবার তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে পি বিন্দুগামী কোণ যেটা সবচেয়ে বড় হবে, সরি সবচেয়ে ছোট হবে, এবং সেটা কেন হবে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা সেই পি বিন্দু। তো আমি প্রথমে করলাম কি ওপি কে যুক্ত করলাম, তারপর কি করলাম ওপির সাথে লম্ব করে একটা জায়গা আঁকলাম, লম্ব করে আরেকটা যে কোনো জায়গা আঁকলাম, পি দিয়ে যায় যে কোনো একটা জায়গা। তাহলে একটার নাম দিলাম এবি, একটার নাম দিলাম সি। এবার দেখো ওপির সাথে লম্ব করে তো একটাই মাত্র যে আঁকা যায় সেটা হচ্ছে এবি, হয়ে গেল। কিন্তু এবার পি দিয়ে অসংখ্য যে আঁকা যায় তার যে কোনো একজনের প্রতিনিধি হচ্ছে সি। তো এবার আমি দেখাবো এবি হচ্ছে ক্ষুদ্রতম জায়গা, মানে এবি সবচেয়ে ছোট জায়গা।
কি করে প্রমাণ করছি সেটা দেখো। আমি ও থেকে সিডির উপর একটা লম্ব আঁকছি, নাম দিলাম কিউ, ঠিক আছে। অঙ্কন ও থেকে সিডির উপর লম্ব অঙ্কন করা হলো, যার পাদবিন্দু কিউ, ঠিক আছে। আচ্ছা, এবার প্রমাণ। ত্রিভুজ ওপিকিউ থেকে দেখো কোণ ওকিউপি, এটা কি সমকোণ? কারণটা কি? যেহেতু আমি লম্ব এঁকেছি ওকিউ লম্ব সি, তাহলে একটা ত্রিভুজ যদি কোনো কোণ সমকোণ হয় তাহলে সেই কোণটা বাকি যে কোনো কোণের থেকে বড়। তাই আমি বলতে পারি কোণ ওকিউপি সেটা গ্রেটার দ্যান কোণ ওপিকিউ। এবার আমরা ক্লাস 8 এ পড়েছিলাম ত্রিভুজের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হিসেবে, সেখানে আমরা বলেছিলাম যে ত্রিভুজ যদি দুটো কোণের মধ্যে অসাম্য থাকে, একটা বড় একটা ছোট হয়, তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু উচ্চতর কোণের বিপরীত বাহু অপেক্ষা দীর্ঘতর হবে। ওকিউপি ওপিকিউ এর থেকে বড়, তাহলে ওকিউপি উল্টো দিকে কি আছে? ওপি, ওপি সেটা বড় হবে কার থেকে? না ওপিকিউ এর উল্টো দিকে কি আছে? ওকিউ থেকে বড় হবে। তো কি হলো? ওপিটা ওকিউ থেকে বড় হলো। এটা কি বলতে চাইলো? এটা বলতে চাইলো যে পি বিন্দুটা কিউ এর তুলনায় দূরে রয়েছে ও বিন্দু থেকে। সেটা থেকে আরেকটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে কি ইভি জ্যাটা সিডি জ্যার তুলনায় কেন্দ্র থেকে দূরে রয়েছে। তো এটা কি বোঝায়? এটা বোঝায় যে ইভি জ্যা যেহেতু দূরে রয়েছে সেই জন্য ইভি জ্যা ছোট হবে সিডি থেকে। এখানে লিখতে হবে তোমাকে, কি লিখতে হবে? যে বৃত্তের কেন্দ্র থেকে এভাবে লিখবে, দেখো যে দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্র থেকে দূরবর্তী জ্যাটি ক্ষুদ্রতর। যে জ্যাটা কেন্দ্র থেকে দূরে থাকবে সে দৈর্ঘ্যে ছোট হবে। এবি লেস দ্যান সিডি, তাহলে কি প্রমাণ হবে? যে পি বিন্দু দিয়ে যত জ্যা আঁকা যাবে তাদের মধ্যে এবি সবচেয়ে ছোট হলো প্রমাণ। আচ্ছা, যাক কাজ করি, এই প্রসঙ্গে এই রেজাল্টটাও একটু প্রমাণ করে দিই। এটা আলাদা করে বইয়ে প্রমাণ করা নেই হয়তো, কিন্তু এটা আমাদের জায়গায় কাজে লাগে। এটা একটা বৃত্ত যার কেন্দ্র এটা এই দিকে যায়, এটা ওকিউ লম্ব, এটা ওপি লম্ব, এই দুটো ব্যাসার্ধ যুক্ত করলাম। তো এখানে যেটা প্রদত্ত আছে, প্রদত্ত হচ্ছে গিয়ে OQ লেস দ্যান OP, প্রামাণ্য কি? AB লেস দ্যান CD, মানে যে জ্যাটা
দূরে আছে সে জায়গাটা দৈর্ঘ্যে ছোট। দেখো এবি হচ্ছে গিয়ে সিডির তুলনায় বেশি দূরে আছে, কারণ ওপিটা ওপির থেকে বড়, সেই জন্য এবি যায় দৈর্ঘ্য সিডির থেকে ছোট। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ দেখো, ত্রিভুজ ওকিউবি থেকে ওডি স্কয়ার মানে কি, ওকিউ স্কয়ার প্লাস ডিকিউ স্কয়ার, সেখান থেকে আমি লিখতে পারি ওকিউ স্কয়ার ইকুয়ালস টু ওডি স্কয়ার মাইনাস ডিকিউ স্কয়ার। এটা ধরো এক নম্বর করলাম। আবার দেখো ত্রিভুজ ওবিবি থেকে আমি লিখতে পারি ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার ইকুয়ালস টু ওবি স্কয়ার, সেখান থেকে আমি লিখতে পারি ওপি স্কয়ার ইকুয়ালস টু ওবি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার। এটা দুটো। এবার দেখো প্রশ্নকর্তা বা প্রদত্ত শর্ত আমাকে বলে দিয়েছে ওকিউটা ওপির থেকে ছোট, তাহলে আমি কি বলতে পারি ওকিউর বর্গটাও তাহলে ওপি স্কয়ারের বর্গ থেকে ছোট হবে, কারণ ওকিউ ওপি এরা কেউ কিন্তু ঋণাত্মক নয়, সবাই কিন্তু একটা রেখাংশের দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করে। তা নাহলে কিন্তু সবসময় এটা খাটে না, কিন্তু সব বাস্তব সংখ্যার ক্ষেত্রে খাটে না। যেমন দেখো -5 কিন্তু -3 এর থেকে ছোট, কিন্তু যেই মুহূর্তে তুমি -5 এর বর্গ করবে, -3 এর বর্গ করবে, তখন রিলেশনটা উল্টো হয়ে যাবে। কিন্তু এখানে সেইটা হওয়ার কোনো স্কোপ নেই, কারণ ওকিউ ওপি এরা সব দূরত্ব নির্দেশ করছে, এরা সবাই ধনাত্মক। সেই কারণে যেহেতু ওকিউ ওপির থেকে ছোট, তাই ওকিউর বর্গটা ওপি স্কয়ারের বর্গ থেকে ওপির বর্গ থেকে ছোট হবে। তাহলে এবার আমি ওকিউ স্কয়ারের জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, ওডি স্কয়ার মাইনাস ডিকিউ স্কয়ার, যেটা লেস দেন ওবি স্কয়ার মাইনাস পিবি স্কয়ার। আচ্ছা আমি এই জায়গাগুলো একটু মুছছি। এবার লক্ষ্য করে দেখো ওডি আর ওবি দুজনই তো একই বৃত্তের ব্যাসার্ধ, দুটো সমান। দুটো যদি বাতিল করে দিই আমি পাচ্ছি কি তাহলে মাইনাস ডিকিউ স্কয়ার লেস দেন মাইনাস পিবি স্কয়ার। এবার যেহেতু উভয় পক্ষে -1 দিয়ে গুণ করব, তাহলে তুমি ইকুয়েশনটা উল্টে যাবে, ডিকিউ স্কয়ার গ্রেটার দ্যান পিবি স্কয়ার হয়ে যাবে। তার কারণ এই যে এটা দিয়ে তুমি দেখতে পারো -5 -3 এর থেকে ছোট, কিন্তু যেই মুহূর্তে তুমি -1 দিয়ে গুণ করে এটাকে 5 বানিয়ে দিলে তুমি সঙ্গে সঙ্গে তো বড় হয়ে যাবে। সেই জিনিসটা এখানে ঘটলো, ডিকিউ স্কয়ার গ্রেটার দ্যান পিবি স্কয়ার। এবার দেখো ডিকিউ স্কয়ারকে বর্গমূল করে যদি আমি ডিকিউ করি, পিবি স্কয়ারকে বর্গমূল করে যদি আমি পিবি করি, তাহলে এই ইকুয়েশনটা একই রকম থাকবে। তার কারণ কি ডিকিউ পিবি এরা সবাই ধনাত্মক, লিখে হলো ডিকিউ পিবি থেকে বড় আমি গ্রহণ করে ফেললাম। এইবারে দেখো ডিকিউটা কি হবে, হাফ অফ সিডি হবে। কেন হাফ অফ সিডি হবে? তার কেন্দ্র থেকে ব্যাস নয় এর উপর জ্যার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেই কারণে ডিকিউ হাফ অফ সিডি হবে, সেটা গ্রেটার দেন পিবি মানে কি হাফ অফ এবি। দুপাশ থেকে হাফটা যদি বাতিল করে দাও তাহলে কি হবে, সিডি গ্রেটার দেন এবি। তাহলে কি হলো, সিডি এবি থেকে বড় হলো। তাহলে কি আমি যে রেজাল্টটা ওখানে ইউজ করলাম সেটাই প্রমাণ করলাম এখানে, যে যদি কোনো জ্যা কেন্দ্র থেকে অধিক দূরবর্তী হয়, মানে জ্যা যত বেশি কেন্দ্র থেকে দূরে হবে সে তত ছোট হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে বলবো ডাউটটা দেখো এই প্রসঙ্গে আমাদের দুটো অঙ্ক পড়া হয়ে গেল, এটাও পরীক্ষায় অঙ্ক হিসেবে আসতে পারে। সেই জন্য একটা কথা তোমাদের বলবো, কোনো একটা অঙ্ক সলভ করার সময় সেই অঙ্কটার যা দিয়েছে যা চেয়েছে সেটাতেই শুধু সীমাবদ্ধ নিজেকে রাখবে না। যদি ওটা অন্যরকম কিছু দেওয়া হতো, ওটাকে চেঞ্জ করে অন্যরকম সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করবে। এটা তোমাকে আরো বেশি ফ্লারিশ করবে, তোমার বেস আরো স্ট্রং হবে, তোমার চিন্তা ভাবনা করার ক্ষমতা আরো বাড়বে। ঠিক আছে, তাই কোনো একটা অঙ্ক করার সময় সেই অঙ্ক প্যারালাল আরো অন্য অঙ্ক চিন্তা করবে, সেটা করলে তোমার আলটিমেটলি সেটা ভালো হবে। আচ্ছা পরের অঙ্ক সম্মর দেওয়া, সেটা বলছে যে prove that two intersecting chords of a circle cannot bisect each other when they are unless they are diameters of the circle। তার মানে একটা বৃত্তের দুটো জ্যা তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না তারা প্রত্যেকে ব্যাস। তার মানে কোনো বৃত্তের দুটো জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, তার অর্থই হবে তারা প্রত্যেকে ব্যাস। এটা আমাকে প্রমাণ করতে হবে। ভালো কথা, আমি আগে একটা বৃত্ত আঁকলাম।
এরা পরস্পরকে ধরো ই বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে দেবে, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। তা আমি এডি যুক্ত করলাম, বিডি যুক্ত করলাম, সিডি যুক্ত করলাম, এসি যুক্ত করলাম। প্রদত্তটা কি আছে? ধরা যাক কোনো বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এটা কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য হচ্ছে এবি এবং সিডি প্রত্যেকে বৃত্তের ব্যাস। ঠিক আছে, অঙ্কন আমি নিচে আমরা যুক্ত করে এডি, এটা কি দিয়ে দিলাম, যেমন লিখলাম এ কমা ডি, ডি কমা বি, বি কমা সি এবং সি কমা এ যুক্ত করা হবে। এবারে আসছি প্রমাণ। দেখো আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। তাহলে এখানে দেখো এডিবিসি, সাবধান এখানে কিন্তু এবিসি দিয়ে আবার একটা ভুল হতে পারে। এডিবিসি, হ্যাঁ, এডিবিসি চতুর্ভুজের এবি আর সিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি বলতে পারি এডিবিসি একটি সামান্তরিক। এখানে লিখবো যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এবার দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই আবার সামান্তরিক। তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে শর্ত কি? যে বিপরীত কোণ সম্পূরক হবে। তাহলে আমি বলতে পারি কোণ সিএডি প্লাস কোণ সিবিডি সমান সমান 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। আবার যেহেতু এটা সামান্তরিক তাই আমি বলতে পারি আবার যে সিএডি সমান সমান সিবি। কারণ সামান্তরিকের বিপরীত কোণ পরিমাপের সমান, ব্র্যাকেটে কথাটা লিখতে হবে, সামান্তরিকের বিপরীত কোণ পরিমাপের সমান। এবার দুটো সমান কোণ, তাদের আবার যোগফল 180 ডিগ্রি। তাহলে কি হবে? প্রত্যেকে 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ সিএডি সমান কোণ সিবিডি 90 ডিগ্রি। এবার দেখো সামান্তরিকের একটা কোণ সমকোণ হলে সেটা আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি? এডিবিসি একটি আয়তক্ষেত্র। এডিবিসি একটি আয়তক্ষেত্র হয়ে গেল। যেই মুহূর্তে এটা আয়তক্ষেত্র হয়ে গেল তাহলে এই প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এবার লক্ষ্য করে দেখো এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। তাহলে এবি জ্যার ক্ষেত্রে কি হচ্ছে? কেন্দ্রের পরিধিতে সমকোণ উৎপন্ন করছে, তাহলে সেটা ব্যাস হবে। আবার দেখো এবির জন্য হয়ে গেল, সিডির ক্ষেত্রেও দেখো সমকোণ উৎপন্ন করছে, তাহলে এটাও ব্যাস হবে। তাহলে এবার কি লিখবো? যে এখন যেহেতু কোণ সিএডি সমকোণ তাই সিডি ব্যাস, আবার যেহেতু কোণ এডিবি সমকোণ তাই এবি ব্যাস। যুক্তি হিসেবে লিখবে যে বৃত্তের কোনো জ্যা পরিধিতে সমকোণ উৎপন্ন করলে সেটি বৃত্তের ব্যাস হয়ে গেল। পরের প্রশ্ন ছিল এটা 56 নম্বর। এটা গণিত বইয়ের অঙ্ক। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। তাদের কেন্দ্র পি আর কিউ বলে দেওয়া আছে। তারা ছেদ করেছে পরস্পরকে এ আর বি বিন্দু। এরা বলেছে এ দিয়ে একটা সরলরেখা আঁকা হয়েছে যে কিনা পি কিউ এর সমান্তরাল, সে আর কি বৃত্ত দুটোকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। এই পরিস্থিতিতে তোমাকে প্রমাণ করতে বলেছে সিডি ইকুয়ালস টু টুয়াইস পি কিউ।
প্রামাণ্য হলো কি তোমার CD = twice PQ, ঠিক আছে? তো আমি এটা এভাবে প্রমাণ করছি। ধরো P থেকে একটা লম্ব আঁকলাম, Q থেকেও একটা লম্ব আঁকলাম, ওই একই CD এর উপরে। ধরো এটার নাম M দিলাম, এটার নাম N দিলাম। তো এইবার এই যে PQNN এই চতুর্ভুজে কি হচ্ছে, PQ টা MN এর সাথে সমান্তরাল, একটা প্রমাণ করছি। PQNN চতুর্ভুজে PQ সমান্তরাল MN, কারণ কি, কারণ CD সমান্তরাল PQ এটা দেওয়া ছিল। আবার দেখো PM সমান্তরাল QN, কারণটা কি, যেহেতু প্রত্যেকে CD এর উপর লম্ব। কিংবা বলতে পারো যে এইটা সমকোণ এটা সমকোণ, দুটো সমষ্টি 180 ডিগ্রি, সেখান থেকেও বলতে পারো PM সমান্তরাল QN। যে দুটো সমান্তরাল যখন পেয়ে গেলাম, এখান থেকে আমি বলতে পারি PQNN একটি সামান্তরিক। আমার সামান্তরিক কাজ মিটে যাবে, তাই আমি আয়তক্ষেত্র বলছি না। সামান্তরিক হয়ে গেল, যেই সামান্তরিক হয়ে গেল, এবার তুমি বলতে পারো PQ = MN। এটাকে 1 নম্বর করে বন্ধ করে দিলাম, ব্র্যাকেটে লিখবো সামান্তরিকের বিপরীত বাহু দৈর্ঘ্যের সমান। এবার লেখো এখন AM সেটা হচ্ছে হাফ অফ AC। যুক্তি কি, যেহেতু PM লম্ব AC, তার সাথে আরো লিখে দেবে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেই কারণে AM = হাফ অফ AC হল। একইভাবে ওপাশ থেকে AN সেটা হবে হাফ অফ AD। যুক্তি হচ্ছে যেহেতু QN লম্ব AD। এবার আর তো লিখতে হবে না, প্রথমটা লিখে দিয়েছো তুমি। এবারে লিখো অতএব AM + AN equals to half common নিলে কি হচ্ছে AC + AD। আচ্ছা AM + MN AN এ কি হচ্ছে, MN হচ্ছে, আর এখানে হাফ অফ AC + AD মিলে কি হচ্ছে, CD হচ্ছে। আচ্ছা এবার দেখো আমরা একটু আগে দেখিয়ে এসেছিলাম যে MN আর PQ সমান, তাহলে আমি এখন MN এর জায়গায় PQ বসিয়ে দিচ্ছি। PQ = half of CD, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছে CD সমান twice PQ। ঠিক আছে। আচ্ছা এর পরের অঙ্কটা, এটা ভালো অঙ্ক, বুঝে দিচ্ছি। কি বলেছে, AB AC এই দুটো জ্যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার প্রত্যেকে বলে দিয়েছে, আর O লাইজ আউটসাইড ট্রায়াঙ্গেল ABC। ও বিন্দুটা ABC ট্রায়াঙ্গেলের বাইরে রয়েছে, এই কথাটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে লেন্থ অফ BC দৈর্ঘ্য তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো যেহেতু AB AC সমান দৈর্ঘ্যের জ্যার, তার ফলে কি হচ্ছে, তোমার
ত্রিভুজ ওএবি আর ত্রিভুজ ওএসি এরা সর্বসম হচ্ছে। কেন সর্বসম হচ্ছে? তার কারণ তোকে এসএস এর সর্বসম হচ্ছে। দেখো ওবির সাথে ওসির সমান, এবির সাথে এসির সমান আর ওএ সাধারণ কোণ সর্বসম। সর্বসম হলে কি হচ্ছে? এই দুটো কোণ সমান হয়ে যাচ্ছে। এই দুটো কোণ সমান হয়ে গেলে এবার কি হচ্ছে? তুমি যখন এএমবি আর এএমসি এর মধ্যে তুলনা করছো তখন তোকে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। সর্বসম হয় কি হচ্ছে? এই কোণ দুটো সমকোণ হয়ে যায়। তাহলে কিভাবে করছি ভালো করে ফলো করো। ফার্স্ট অফ অল ত্রিভুজ ওএবি সর্বসম ত্রিভুজ ওএসি। কেন হলো? এটা এসএস তিনটে করে বাহু সমান, এটা এটার সাথে সমান, এটা এটার সাথে সমান, এটা সাধারণ বাহু হলো সর্বসম। যেই মুহূর্তে এটা সর্বসম হলো তুমি এখান থেকে বলতে পারছো কোণ ওএবি সমান সমান কোণ ওএসি। সেখান থেকে তুমি বলতে পারছো কোণ বিএম সমান সমান কোণ সিএম। এই দুটো কোণ সমান হয়ে গেল। আচ্ছা এইবার ত্রিভুজ এএমবি সর্বসম ত্রিভুজ এএমসি হচ্ছে কি দিয়ে হচ্ছে? এটা হচ্ছে এসএস। কেন এসএস দিয়ে হচ্ছে? লক্ষ্য করো এটার সাথে এটা সমান, এই মাঝের কোণ দুটো সমান, এটা সাধারণ কোণ, তাহলে এসএস দিয়ে সর্বসম হচ্ছে। যেই মুহূর্তে এটা সর্বসম হলো সঙ্গে সঙ্গে তুমি বলতে পারছো কোণ এএমবি সমান কোণ এএমসি। সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ। আবার তোকে এই দুটো কোণ সম্পূরক হবে কোনো বিএমসি সমরেখণ। সেখান থেকে আমি পেয়ে গেলাম এরা প্রত্যেকে 90 ডিগ্রি, মানে ড্রন। এবার আমি কি করব? ওএম এই দৈর্ঘ্যটাকে x সেন্টিমিটার ধরে নিচ্ছি। ধরি ওএম ইকুয়ালস টু x সেন্টিমিটার, x অবশ্যই ধনাত্মক। এবার দেখো am, am কি হচ্ছে? ওএ মাইনাস ওএম। এবার দেখো ওএ ওবি ওসি সবই তো ব্যাসার্ধ, তাহলে প্রত্যেকই 5 সেন্টিমিটার। তাহলে ওএ এর জায়গায় আমি 5 সেন্টিমিটার লিখতে পারি, আর ওএম হচ্ছে x ধরেছি, তাহলে ব্যাপারটা হয়ে গেল 5 মাইনাস x সেন্টিমিটার। এটা হয়ে গেল আমার a। এই অবধি হলো। এইবার আমি উপরে মুছছি। ত্রিভুজ ওএমবি থেকে দেখো বিএম স্কয়ার, বিএম স্কয়ার আমি লিখতে পারি ওবি স্কয়ার মাইনাস ওএম স্কয়ার। মানে ওবি স্কয়ার মানে 5 স্কয়ার, ওএম স্কয়ার মানে x স্কয়ার। এখানে একটা সেন্টিমিটার স্কয়ার লিখে দিয়েছি যেহেতু এদিকে বিএম লেখা আছে, ঠিক আছে। আবার ত্রিভুজ এএমবি থেকে এখান থেকে কি লিখতে পারি? নিচে এগুলো মুছে দিচ্ছি। এএমবি থেকে আমি লিখতে পারি বিএম স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার মাইনাস এএম স্কয়ার। এবি স্কয়ার মানে 6 স্কয়ার, এএম স্কয়ার মানে এ আমার বার করা হয়েছিল 5 মাইনাস x হোল স্কয়ার এত সেন্টিমিটার। এবার দেখো দুটোই তো বিএম স্কয়ারের মান, তার জন্য সমান করতে পারি। তাহলে আমি লিখব কি? অতএব 5 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার মাইনাস 5 মাইনাস x এর হোল স্কয়ার। এবারে আমি 5 মাইনাস x হোল স্কয়ারটাকে বাঁ দিকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে কি হলো? বাঁ দিকে 5 মাইনাস x হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, এদিকে হলো 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এবার এখানে a প্লাস b মাইনাস b করব। এদিকে হচ্ছে 6 5 11, 6 মাইনাস 5 হচ্ছে 1। x x কেটে গেল, 5টা ওদিকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে 5 মাইনাস 2x, এই গুণ 5টা 11/5, 11/5 মানে কি 2.2। আচ্ছা এখান থেকে পাচ্ছি 2x ইকুয়ালস টু 5 মাইনাস 2.2। 5 থেকে 2 গেলে 3, 3 থেকে 0.2 গেলে 2.8। তাহলে x পেয়ে গেলাম আমি, x হচ্ছে 2x হচ্ছে 2.8, তাহলে x পেয়ে গেলাম আমি 1.4। তাহলে আমি এখানে পেয়ে গেলাম ওএম, ওএম হচ্ছে 1.4 সেন্টিমিটার পেয়ে গেলাম। আমার কাছে চেয়েছে বিসি জায়ের দৈর্ঘ্য। এবার বের করব। দেখো আমি এর আগে করে এসেছিলাম বিএম স্কয়ার হচ্ছে 5 স্কয়ার মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে 1.4 হোল স্কয়ার এত সেন্টিমিটার স্কয়ার। আবার a প্লাস b মাইনাস b করি,
5 plus 1.4 into 5 minus 1.4 সেন্টিমিটার স্কয়ার, তাহলে কত হলো 6.4 into 3.6 সেন্টিমিটার স্কয়ার। এবার দেখো 64 into 36, দুটো 10 মানে 10 স্কয়ার। এরকম কেন করলাম দেখো, বর্গমূল করতে সুবিধা হবে। বিএম হচ্ছে 8 into 6/10 মানে 4.8 সেন্টিমিটার। এটা হলো বিএম। এবার দেখো যেহেতু এটা কেন্দ্র থেকে আঁকা লম্ব, সেটা কি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে আমি কি বলতে পারি, অতএব বিসি হয়ে গেল তোমার টুয়াইস বিএম, 2 into 4.8 সেন্টিমিটার, তাহলে কত হয়ে গেল 9.6 সেন্টিমিটার। বিসি দিয়ে বলেই হবে, ঠিক আছে। ভালো ছিল অঙ্কটা, এটা গণিত বইয়ের অঙ্ক, ওটা ভালো ভালো করে করো। রাখছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা সমাধান ছিল 58 নম্বর অঙ্ক। কি বলছে, b by x minus c plus c by x minus b equals to 2। এটা কি করব, বাঁদিকে যে 2 আছে তাকে আমি 1 প্লাস i ভাগে সবাইকে ডান দিকে নিয়ে নিচ্ছি, কিন্তু বাঁ দিকে লিখছি। দেখো কি বলছি, 1 minus b by x minus c, 1 minus c by x minus b equals to 0। বা এখানে লসাগু কত, x minus c, উপরে দেখো x minus b minus c হচ্ছে, এখানে লসাগু x minus b, উপরে x minus b minus c equals to, দেখো লব দুটো সমান হয়ে গেছে, তাহলে x minus b minus c কমন, এখানে থাকছে 1 by x minus c প্লাস 1 by x minus c। এবার আমি করছি কি, উভয় পক্ষকে x মাইনাস, বা তোমার দরকার নেই এমনি জাস্ট বিয়োগ করে দাও, ভুল করলে আবার তোমার বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, ভগ্নাংশের যোগ কিভাবে করে, এখানে কি হলো x minus b plus x minus c equals 0, ব্যাস এটা আমার বাদ চলে যাবে। এখানে হয়ে গেল 2x minus b minus c equals 0, এর দুটো বাদ চলে গেল, যেহেতু x not equals to b, c, মানে x b হতে পারবে না, c হতে পারবে না, বলে কি অসংগত হয়ে যাবে। এখান থেকে কি পাবো, x minus b minus c equals 0 অথবা 2x minus b minus c equals 0। এখান থেকে পাচ্ছি x equals to b plus c, আর এখান থেকে পাচ্ছি x equals to half of b plus c। তো সমাধান লিখবো যখন, তখন কিন্তু লিখবো b plus c, আমি এবার লিখেই দিই। প্রাপ্ত সমাধান বা প্রাপ্ত বীজদ্বয়, সবচেয়ে ভালো বীজদ্বয়, প্রাপ্ত বীজদ্বয় b plus c, half of b plus c। খবরটা এখানে অথবা লিখবে না, কিন্তু দুটোই বীজ, ঠিক আছে। আর এরপরে 59 নম্বর অঙ্ক। বলছে ax square plus bx plus c equals 0, এটা দ্বিঘাত সমীকরণ, তাই অবশ্যই a not equals 0। এর বীজ দুটো বলে দিচ্ছে আলফা আর বিটা, এর বীজ হচ্ছে গিয়ে আলফা এবং বিটা, তোমাকে প্রমাণ করতে বলেছে এইটা। প্রামাণ্য 1 by a alpha plus b plus 1 by a beta plus b is equals to b by ac। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, যেহেতু আলফা বিটা একটা সমাধান, প্রমাণ, যেহেতু আলফা বিটা এর বীজ, তাহলে আলফা বসালেও সমীকরণটা সিদ্ধ হবে, বিটা বসালেও সিদ্ধ হবে, এটাই হলো 0 হবে, এবং a beta square plus b beta plus c equals 0 হবে। পরের ধাপে বা এই দুটো থেকে আমি আলফাকে কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে a alpha plus b আর c টাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, এখানে একই রকম করছি, বিটা কমন নিচ্ছি, এখানে a beta plus b equals to কত হবে minus c। এখান থেকে পাচ্ছি a alpha plus b, এটা minus c by alpha,
আর এখান থেকে পাচ্ছি a বিটা প্লাস b, সেটা হচ্ছে মাইনাস c বাই বিটা। পেয়ে গেলাম। এবার বাম পক্ষ লিখছি। বাম পক্ষ হচ্ছে 1 বাই a আলফা প্লাস b 1 বাই a বিটা প্লাস b, এটা হলো 1 বাই মাইনাস c বাই আলফা প্লাস 1 বাই মাইনাস c বাই বিটা। এবার উপরে আলফাগুলো উপরে উঠে যাবে আর তলা থেকে মাইনাস, আপাতত লিখছি মাইনাস আলফা বাই c মাইনাস বিটা বাই c। এবারে মাইনাস 1 বাই c কমন নিলে এখানে কি হবে? আলফা প্লাস বিটা। এর আলফা প্লাস বিটা মানে কি? b বাই যোগফল, সেটা কত? মাইনাস b বাই a। সেটা বুঝিয়ে মাইনাস 1 বাই c ইনটু মাইনাস b বাই a, তাহলে কি হবে? ইকুয়ালস টু b বাই ac, তাহলে এটাই কিন্তু ডান পক্ষ। আর এই যে প্রমাণ 59 নম্বর অঙ্ক হয়ে গেল। এবারে 60 নম্বর অঙ্ক। এটা দিয়েছে জ্যোতিরাদিত্য মিশ্রা, 10B, রোল নাম্বার 7। প্রদত্ত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, অবশ্যই a নট ইকুয়াল 0। আচ্ছা, বলছে যে এর বীজদ্বয় বিপরীত চিহ্ন যুক্ত হবে, তার শর্ত বলে কতগুলো দেওয়া আছে, বুঝলে? শর্তটা বার করে দিচ্ছি, তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো, বীজদ্বয় যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে কি বীজদ্বয়ের গুণফল ঋণাত্মক হবে, যদি গুণফলকে আমি p বলি প্রোডাক্ট, সেটা লেস দ্যান 0 হবে, যেহেতু বীজদ্বয় বিপরীত চিহ্ন যুক্ত। ঠিক আছে, এবার দেখো বীজদ্বয়ের গুণফল কত? c বাই a, সেটা লেস দ্যান 0। c বাই a যদি লেস দ্যান 0 হয়, সেটা কি বোঝায়? যে c আর a বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে এটা ইমপ্লাই করে c, a বিপরীত চিহ্ন যুক্ত। এটা কোনো অপশনে ছিল না, তাই এখানে নান অপশন দেওয়া হবে। ঠিক আছে, কোনো দিন না। আচ্ছা, ও ক্লাস 10 এর মধ্যে আর অঙ্ক কিছু খুঁজে পাচ্ছে না বলে 11 এর জিজ্ঞাসা সমীকরণ থেকে একটা অঙ্ক দিয়েছে। যাই হোক, দিয়েছে যখন আমাকে করে দিতে হবে, এবং এটা ভেবে খুশি হতে হবে যে ও ক্লাস 10 এর অঙ্ক শেষ করে 11 এর অঙ্ক করছে, এটা ভালো কথা। এটা 61 নম্বর অঙ্ক। প্রদত্ত হচ্ছে গিয়ে তোমার x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, নির্ণয় হচ্ছে এইটা x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস x টু দ্য পাওয়ার 27 এটার হোল স্কয়ার। এই অবধি আমাকে করতে হবে। আচ্ছা, এবার যেটা জানতে হবে আমাদের, সেটা হলো কি তোমার এই যে সমীকরণটা দেখছো, এটা যদি তুমি দেখো প্রদত্ত সমীকরণ, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। তাহলে ডিসক্রিমিনেন্টটাকে যখন কি হচ্ছে, d হচ্ছে গিয়ে b স্কয়ার মাইনাস 4 ইনটু 1, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 4 মাইনাস 3 লেস দ্যান 0। তাহলে বুঝতেই পারছো যে এর বীজদ্বয় কাল্পনিক। এবার এর বীজদ্বয় হচ্ছে গিয়ে ওমেগা এবং ওমেগা স্কয়ার। ঠিক আছে, এদের একটা ধর্ম আছে, ওমেগা স্কয়ার ধর্ম হচ্ছে গিয়ে, এক নম্বর হচ্ছে গিয়ে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা কিউব, এটা সবসময় 1 হবে, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা 0 হবে। এটা আপাতত তোমরা জেনে রাখবো, এই অঙ্কটা করানোর সময় এটা দেখানোর আমার কোনো স্কোপ থাকবে না, আমি এইটা ব্যবহার করবো, ওমেগা কিউব ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমি এগোচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। প্রথমে x প্লাস 1 বাই x দিয়ে শুরু করছি। প্রথমে আমি ওমেগা ধরে করছি, ওমেগা স্কয়ার দিয়ে একই রকম হবে, যেটা তোমাদের করে নিতে হবে, x ইকুয়াল টু ওমেগা ধরছি।
x প্লাস 1/x কি হবে 1 প্লাস 1/ওমেগা। এবার দেখো এটাকে উপর নিচে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলে কি হচ্ছে ওমেগা স্কয়ার বাই ওমেগা কিউব, কি হলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বাই 1, তাহলে কত হলো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হয়ে গেল কত -1। মনে করো তোকে আমি দুটো ধর্ম বলেছিলাম, একটা ধর্ম বলেছিলাম ওমেগা কিউব ইকুয়ালস টু 1 আর একটা ধর্ম বলেছিলাম 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস 0। এটা প্রয়োগ করে এখানে 1 বানালাম আর এটা প্রয়োগ করে এখানে -1 দিলাম, তাহলে x প্লাস 1x হয়ে গেল -1। এখান থেকে আমি বলতে পারি এটা হোল স্কয়ার হচ্ছে কি +1, ঠিক আছে। আচ্ছা তারপরে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কি হবে ওমেগা স্কয়ার প্লাস 1/ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা বাই ওমেগা কিউব, তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা আবার হয়ে গেল -1। তাহলে এটা বর্গ করলে কি হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের বর্গ মানে -1 এর বর্গ মানে কত হয়ে গেল +1। এবারে এর পরেরটা কি আছে x কিউব প্লাস 1/x কিউব, তাহলে ওমেগা কিউব প্লাস 1/ওমেগা কিউব তাহলে কত হলো 1 প্লাস 1/1 তাহলে কত 2। তাহলে এখান থেকে আমি পেলাম x কিউব প্লাস 1/x কিউবের হোল স্কয়ার এটা কত হলো 4। এবার দেখো এই যে প্রথম তিনটে পদ যে আমরা পেলাম এরপর থেকে রিপিট হবে, মানে এরপরে যেটা থাকবে ধরো এরপরটা কি x টু দ্য পাওয়ার 4 প্লাস সেটা একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে না। এরপরটা যদি x টু দ্য পাওয়ার 4 প্লাস 1/x টু দ্য পাওয়ার 4 তার মানে কি ওমেগা টু দ্য পাওয়ার 4 প্লাস 1/ওমেগা টু দ্য পাওয়ার 4, আর ওমেগা টু দ্য পাওয়ার 4 মানে কি ওমেগা কিউব ইনটু ওমেগা, এটা হচ্ছে ওমেগা কিউব ইনটু ওমেগা, তাহলে কত হলো ওমেগা প্লাস 1/ওমেগা। দেখো সেই প্রথম ধাপে এখানে চলে এলাম, পেয়েছিলাম কত -1, এটাকে বর্গ করো এই একই রকম আমি বর্গ তাহলে -1 তার বর্গ করলে +1 হবে, তারপরে x টু দ্য পাওয়ার 5 যেটা সেটা -1 হবে, বর্গ করলে আবার +1 হবে, শেষেরটা আবার সেই +4 হবে। তাহলে আমাকে যেটা বুঝতে হবে এরকম তিনটে 27 অবধি আমাকে যেতে হবে, এরকম কটা দল হবে তো 27টা পদ তাকে 3 দিয়ে ভাগ করলে কত 9টা দল, 9টা দল। তাহলে এই সমষ্টিটা তাহলে কি হবে 9টা দল, এক একটা দলের যোগফল কত হবে 1 + 1 + 4, তাহলে কত 4 5 6 6 9 54, এটা হচ্ছে ঠিক আছে। পরের প্রশ্ন 62 নম্বর, প্রদত্ত sin a plus sin b এটা 2 দেওয়া আছে, নিয়ে নেব cos a minus cos, এটা প্রশ্নটা করেছে সৌম্য চক্রবর্তী 10a রোল নম্বর 14 সমাধান। আচ্ছা দেখো আমরা জানি এটা ফর অল রিয়েল ভ্যালুজ অফ থিটা, কিন্তু ক্লাস 10 লেভেল অবধি আমরা যেহেতু থিটা সূক্ষ্মকোণ রাখা হয় তাই ক্লাস 10 লেভেল অবধি হচ্ছে গিয়ে এইটা। যদি এটা হয় তাহলে এই যে সমষ্টিটা 2 হয়েছে এটা কখন সম্ভব হবে একমাত্র যখন এদের প্রত্যেকের মান 1 হবে। তাহলে লিখতে যে প্রদত্ত সম্পর্কটি তখনই সম্ভব যখন sin a = 1 এবং sin b = 1। তাহলে এবার তুমি cos a বার করো, cos a কি √1 - sin স্কয়ার মানে এটা নিচে করি ইকুয়াল √1 - 1 এর হোল স্কয়ার কত হবে 0। একই রকম ভাবে cos b বার করি কি হচ্ছে √1 - sin স্কয়ার b √1 - 1 এর হোল স্কয়ার কত 0, cos এও 0 হলো cos b ও 0, তাহলে অন্তর কি হবে 0 হবে, বুঝা গেল। আচ্ছা শেষ অঙ্কটা হচ্ছে অঞ্জিষ্ণু বেরা, কিন্তু ওই অঙ্কটা ওর সাথে ঠিক মানাচ্ছে না, এই অঙ্কটা ওর আটকেছে এটা
আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আটকেছে যখন ও পাঠিয়েছে যখন, তখন আমার কর্তব্য ওটা করে দেওয়া। যাই হোক, প্রশ্নটা এরকম, এটা 63 নম্বর। x equals to a sin theta cos phi y equals to b sin theta sin phi আর z equals to c tan theta। প্রামাণ্য x square by a square plus y square by b square minus x square by c square equals to 1। এটা আমাকে দেখাতে হবে। যাই হোক, প্রমাণ। আচ্ছা, x by a কত? x by a হচ্ছে sin theta cos phi। y by b কত? সেটা হচ্ছে sin theta sin phi। এই দুটোকে বর্গ করে আপাতত যোগ করি, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। বর্গ করে যোগ করলে কি হবে? এখানেও sin স্কয়ার থিটা হবে, এখানেও sin স্কয়ার থিটা হবে। sin স্কয়ার থিটাটা কমন নিয়ে নিচ্ছি, ভেতরে কি আসবে? cos phi। ভেতরে cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi, এই যোগটা কত? 1। তাহলে আলটিমেটলি হিসাব করে এটা দাঁড়ালো sin স্কয়ার থিটা। আচ্ছা, এবার দেখো z বাই c কত? z বাই c হচ্ছে গিয়ে তোমার মাইনাস দিয়েছিল, মাইনাস দিলে হবে না, প্লাস, এবং এটা tan থিটা হবে না, এটাকে cos থিটা করতে হবে, c cos থিটা। হ্যাঁ, z বাই c হচ্ছে কি তোমার cos থিটা, তাহলে z স্কয়ার বাই c স্কয়ার দা প্লাস হবে z স্কয়ার বাই c স্কয়ার হচ্ছে কি তোমার cos স্কয়ার থিটা। এবার যোগ করে দাও, ইকুয়াল দুজনের যোগফল কত? 1। তার মানে তোমার অঙ্কটা ভুল প্রিন্ট ছিল বলে হচ্ছিল না, ঠিক আছে? এটা হলে তবে হবে। তুমি যেটা দিয়েছো tan থিটা, ওটা দিলে কখনোই হবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত, মানে তোমার গত সোমবার মানে 22 তারিখ পর্যন্ত তোমাদের যে ডাউট ছিল সেটা আজ এই ক্লাসে শেষ হয়ে গেল। তো তোমাদের পরবর্তী ডাউটের জন্য অপেক্ষায় রইলাম। বাই।